মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজ পদ্ধতিতে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স চেনা যায় সেই কৌশলগুলো সম্পর্কে। তো এখানে তোমরা 12টা সেন্টেন্স দেখতে পাচ্ছ, আর যে কৌশলগুলো আমি দেখাবো সেগুলো জানার পর বা ভালোভাবে বোঝার পর এটা আমরা প্র্যাকটিস হিসাবে প্র্যাকটিস করব। এখান থেকে আমরা প্রত্যেকটা বাক্যের কোন টেন্সে রয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে বের করব। সো ফার্স্ট কৌশলটা দেখে নাও। তো কৌশলটা দেখার জন্য এখানে একটা সেন্টেন্স আমি লিখে রেখেছি, সেই সেন্টেন্সটা দেখো যে সোনালি একটা গান গাইবে। তো এই বাক্যের মধ্যে প্রথম যে আমাদের কাজটা হবে, ফার্স্ট যে কাজ, এই কাজটা না করতে পারলে কিন্তু কোনোদিনই টেন্স চিনতে পারবে না। সেটা হচ্ছে যে এখানে যে একটা ভার্ব রয়েছে সেই ভার্বটাকে খুঁজে বের করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হলো আমাদের ভার্ব খুঁজে বের করা। এখন কথা হচ্ছে যে ভার্ব এখন কিভাবে খুঁজে বের করব। এখানে সোনালি একটা অংশ, একটা গান একটা অংশ, একটা গাইবে একটা অংশ। সোনালি তো হচ্ছে একজন মেয়ের নাম, একটা গান তো হচ্ছে একটা বস্তু, এবং গাইবেটা হচ্ছে আমাদের ক্রিয়া, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এখানে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যে কোনো কিছু কাজ করা, কোনো কিছু হওয়া বা কোনো কিছু ঘটাকে সাধারণত আমরা ভার্ব বলে থাকি বা বাংলাতে আমরা ক্রিয়া বলে থাকি। তো দেখো এখানে গাইবে এটা হচ্ছে একটা কাজ, আর এই কাজটা ভবিষ্যতে হবে এইরকম একটা ইঙ্গিত দিচ্ছে। সো এটা আমি তোমাদের এইটুকুটা বোঝানোর জন্য লিখেছি যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে কি খুঁজে বের করলে আমরা খুব সহজেই টেন্স চিনতে পারবো। ক্লিয়ার? তো প্রথমত হচ্ছে যে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে বা ক্রিয়া খুঁজে বের করতে হবে। এখন টেন্সের যে বেসিক জিনিসটা রয়েছে সেটা জেনে নাও। দেখো টেন্সের আমাদের তিনটি টেন্স রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। তো ফিউচার মানে ভবিষ্যৎ, পাস্ট মানে হচ্ছে অতীত, আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। ভবিষ্যতে আমরা কি পাবো? সাধারণত বাংলা বাক্যের যে ক্রিয়াপদটা দেখতে পাবো, সেই ক্রিয়াপদের শেষে ব এই লেটারটি পাবো। ব লেটারটি পেলে সাধারণত সেটা কি হবে? ফিউচার টেন্স হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ছিল পাবো, আর কি পাবো? ল পাবো, ম পাবো, ত পাবো। তো সাধারণত ছিল, ল, ম, ত এগুলো যদি আমরা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে দেখতে পাই তাহলে সেটা পাস্ট টেন্স, আর যদি ব পাই তাহলে হবে ফিউচার টেন্স, আর এগুলোর মধ্যে কোনোটাই যদি না পাই তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সে আমরা এগুলো কোনোটাই পাবো না, এগুলো বাদ দিয়ে যা পাবো সেগুলো হবে প্রেজেন্ট টেন্স। এখন এই টেন্স চেনার যে পদ্ধতিটা আমি দেখালাম সেটা একটু ব্যতিক্রম রয়েছে। কেমন ব্যতিক্রম? ব্যতিক্রমটা হচ্ছে যদি বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে দন্ত্য ন থাকে তাহলে আমাদেরকে মনে মনে এই দন্ত্য নটাকে বাদ দিতে হবে, মনে মনে বাদ দেব। ক্লিয়ার? আর একটা হচ্ছে যে সমস্ত ক্রিয়াপদের শেষে জন্ম থেকেই ব রয়েছে বা জন্ম থেকে ল রয়েছে সেগুলোকে ব হিসাবে আমরা ফিউচার গণ্য করব না, ল হিসাবে আমরা পাস্ট গণ্য করব না। সেক্ষেত্রে আমাদের এইটুকুটা মনে রাখতে হবে যে জন্ম থেকে যেগুলোতে ল রয়েছে সেগুলোতে ডবল ল থাকবে, মানে এরকম ল থাকবে বা ডবল ব থাকবে। ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স চেনার যে কৌশলটা। এখন আমরা চলে আসবো আমাদের এক্সারসাইজে। দেখো প্রথম যে এক্সারসাইজটা রয়েছে যে রহিম মাঠে দৌড়াচ্ছিল, এই বাক্যের ক্রিয়া হচ্ছে যে দৌড়াচ্ছিল, আর এই দৌড়াচ্ছিলর শেষে কি রয়েছে? দেখো শেষে দেখো কি রয়েছে? ছয় ছয় হস্যি আর ল ছিল। তো একসাথে পেয়েছি আমরা ছয় হস্যি আর ছয় হস্যি। তো আমি ধরে নিলাম এটা ছিল, এটা এইরকম ভাবে নিলাম ছিল। তাহলে ছিল থাকলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স হয়। এটা নিঃসন্দেহে পাস্ট টেন্স। ক্লিয়ার? ওকে। দ্বিতীয়ত হচ্ছে যে তরুণ দুপুরে ঘুমাচ্ছে। দেখো এই বাক্যের ক্রিয়া হচ্ছে কোনটা? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে শেষে দেখো কি রয়েছে? ছ রয়েছে। ছ কোন টেন্সে থাকে? ছ সাধারণত দেখতে পাবে যে ফিউচারে ব, পাস্টে ল, ম, ত, এছাড়া বাকি যা থাকবে সবগুলো প্রেজেন্ট। তার মানে এখানে ল, ম, ত, ব কিছু নেই, তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। সো এটা আমরা লিখবো প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? নেক্সট দেখো তার বোন মাধ্যমিকে 600 নাম্বার পাবে। এখানে ভার্ব হচ্ছে পাবে, পাওয়া ভার্ব। শেষে কি রয়েছে? শেষে ব রয়েছে। ব থাকলে কোন টেন্স? ফিউচার টেন্স। সো এটা হয়ে গেল ফিউচার। ক্লিয়ার? এরপরে দেখো মা আজ পোলাও রান্না করেছেন। এইখানে একটু ভালো করে দেখো, সেটা হচ্ছে যে রান্না করেছেন এটা ভার্ব, আর শেষে কিন্তু দন্ত্য ন আছে, আর
আমি কিন্তু বলেছিলাম, একটু মনে করে দেখো, যে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে যদি দন্তার ন থাকে তো সেটাকে মনে মনে বাদ দিবে। দ্যাট মিনস এই দন্তার নটা নেই, এরকম ভাবো। তাহলে শেষে কি থাকলো? ছ। ছ থাকলে কি হবে সেটা? ছ থাকলে সেটা দাঁড়িয়েছে প্রেজেন্টে, বিকজ ব থাকলে ফিউচার, ব নেই, ফিউচার আসার কোনো প্রশ্নই হচ্ছে না। তারপরে দেখো ল ম ত নেই বা ছিল নেই, এগুলো থাকলে পাস্ট হতো, যেহেতু নেই তাই পাস্টও হচ্ছে না, তাহলে ফিউচারে হচ্ছে না, পাস্টে হচ্ছে না, বাকি পড়ে থাকলো প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। সো এটা হবে প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? পরবর্তীটা দেখো, যে সে একটা রচনা লিখবে, এই বাক্যের মধ্যে ক্রিয়া হচ্ছে লিখবে, লেখা হচ্ছে কাজ। এবার শেষে দেখো কি রয়েছে, তো এই বাক্যটি তোমরা কমেন্ট বক্সে প্রথমে লিখে দাও যে সে একটা রচনা লিখবে, তারপরে টেন্সের নামটা লিখে দাও। আমি অবশ্যই চেক করব সেটা ভুল হয়েছে না সঠিক হয়েছে। ওকে, নাম্বার 6, আমার দাদা এই দোকানে কাজ করত। দেখো এই বাক্যের শেষে কি রয়েছে? দ্যাট মিনস ক্রিয়াপদের শেষে দেখতে হবে কাজ করতো, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর ভার্বের শেষে আমরা ত দেখতে পাচ্ছি। ত থাকলে কোন টেন্স? ত থাকলে পাস্ট টেন্স, সো এটা হবে পাস্ট। পরবর্তী সেন্টেন্স হচ্ছে যে তারা একটা বড় বাসে পুরী গেল। দেখো এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? গেল, এই যাওয়া কাজটা হচ্ছে ভার্ব, শেষে কি রয়েছে? ল রয়েছে। ল হলে কোন টেন্স? পাস্ট টেন্স, সো এটা পাস্ট টেন্স। নেক্সট, আমি রাতে মুড়ি খাই। এখানে ভার্ব হচ্ছে কোনটা? খাই, শেষে কি রয়েছে? হর্ষই রয়েছে। তাহলে দেখো এখানে বা থাকলে ফিউচার হয়, ফিউচার হচ্ছে না, এটা ল ম ত ছিল থাকলে পাস্ট হয়, পাস্ট হচ্ছে না, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? ওকে, নেক্সট এক্সাম্পল, আমরা এই পথ দিয়ে বিদ্যালয় যেতাম। ভার্ব কোনটা? ক্রিয়াপদ খুঁজে বের করো। ক্রিয়াপদ হচ্ছে যেতাম, শেষে কি রয়েছে? ম রয়েছে। ম থাকলে কোন টেন্স? পাস্ট টেন্স, সো এটা হচ্ছে পাস্ট। আশা করি বুঝতে পারছো কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট এবং কিভাবে আমরা সেই টেন্সগুলো আইডেন্টিফাই করছি। আরো বেশ কয়েকটা রয়েছে। নেক্সট হচ্ছে যে তুমি আমাকে একটা ব্যাট উপহার দিয়েছিলে। দেখো এই বাক্যের মধ্যে দেখো ভালো করে, যে তুমি আমাকে একটা ব্যাট উপহার দিয়েছিলে, এইটা হচ্ছে ভার্ব। তো এই ভার্বটা দেখে তোমরা টেন্স আইডেন্টিফাই করো। আমি এটা আর বলে দিচ্ছি না তোমাদেরকে, তোমরা বলে দাও কমেন্ট বক্সে। বাকি দুটো আমি ব্যাখ্যা করছি। দেখো রমেশ একটা বাড়ি কিনবেন, তো এখানে ভার্ব হচ্ছে কিনবেনটা ভার্ব। এবার এখানে একটা মজা দেখো, যে দন্তার ন রয়েছে শেষে, আর দন্তার ন থাকলে সেটাকে মনে মনে বাদ দিয়ে দিতে হবে। মনে মনে বাদ দিলে বাকি পড়ে থাকলো ব, মানে কিনবেন বয়কার, তাই এটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, লাস্ট, রূপালীর বাবা একটা মাছ কিনলেন। এখানে যে কেনাটা ভার্ব, শেষে কি রয়েছে? দন্তার ন। দন্তার ন থাকলে বাদ দিয়ে দাও মনে মনে, শেষে তারপরে কি হলো? তাহলে দন্তার ন যদি আমি বাদ দিই তাহলে পড়ে থাকলো ল, আর ল থাকলে কোন টেন্স? সেটা হবে নিঃসন্দেহে পাস্ট টেন্স। ক্লিয়ার? তো তোমরা একটা জিনিস মনে রাখবে, ফার্স্ট ভার্ব খুঁজে বের করবে, দ্যাট মিনস ক্রিয়াটাকে খুঁজে বের করবে এবং সেই ক্রিয়াটা দেখেই বুঝতে পারবে কোন টেন্সে রয়েছে। সো ফিউচারে ব, পাস্টে ল ম ত ছিল, আর এগুলো না থাকলে সেটা প্রেজেন্ট টেন্সে থাকবে। আর ব্যতিক্রম নিয়মটা মনে রাখতে হবে, যে দন্তার ন থাকলে সেটাকে মনে মনে বাদ দিতে হবে, আর যে সমস্ত ভার্বের জন্মগত ল থাকবে সেগুলোতে ডাবল পাবো, আর বয়ের ক্ষেত্রেও ডাবল পাবো। এই হচ্ছে আমাদের টেন্স চেনার নিয়ম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেটাতে ফলো করতে পারো, সেখানেও বেশ কিছু ইংরেজি শেখার জিনিস পেয়ে যাবে। ফেসবুক লিঙ্ক এবং পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।